আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। সঙ্গে আছে আমি মোহাম্মদ আলাউদ্দিন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাগিব রাবিয়া ডিগ্রি কলেজ, রাগিবনগর, সিলেট। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি ব্যবসায়ের হিসাব। বিগত একটি ক্লাস আমরা অংশীদারি ব্যবসা হিসাব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি প্রথম ক্লাসটি তোমরা দেখেছো এবং দ্বিতীয় ক্লাসটি দেখলে মোটামুটি অংশীদারি কারবার সম্পর্কে তোমাদের একটি সম্যক ধারণা হয়ে যাবে। আর কথা বৃদ্ধি না করে সরাসরি আমরা আজকের আলোচ্য অঙ্কের দিকে চলে যাচ্ছি। এখানে 2 নম্বর অঙ্কটিতে আমাদের লেখা আছে, কবির, শাকির ও জাকির একটি অংশীদারি কারবারের 3 জন সমান অংশীদার। আমরা শুরুতে অঙ্কটা একবার বুঝিয়ে নিচ্ছি, তারপর আমরা অঙ্ক করার সময় আবার বলে দিব। তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি দেখবে। কবির, শাকির ও জাকির একটি অংশীদারি কারবারের 3 জন সমান অংশীদার। সমান অংশীদার মানে কারবারের যত টাকা লাভ হবে তারা সমানভাবে পাবে। মনে করো কারবারের 90 টাকা লাভ হয়েছে, তাহলে 30 টাকা 30 টাকা 30 টাকা মানে 90 টাকা তারা পাবে সমানভাবে। 2020 সালের 1 জানুয়ারি তারিখে তারা যথাক্রমে 50,000, 40,000 ও 30,000 টাকা মূলধন নিয়ে কারবার শুরু করে। তাদের মূলধন ছিল এগুলো। ব্যবসার সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য কবির প্রতি মাসে 500 টাকা ও শাকির 300 টাকা বেতন পাবে। তো বেতন যেহেতু পাবে তাদের লাভের অংশ থেকে দিবে, আমরা লাভ লোকসান হিসাবে ডেবিট পাশে লিখব। বিগত ক্লাসে আমরা এই নিয়ে আলোচনা করেছিলাম, বেতন সম্পর্কে একটি সমস্যা, আজকে আবার বলবো। শাকির তার বেতন প্রতি মাসে তুলে নেই। শাকির যেহেতু বেতনের টাকা তুলে নিছে তাহলে তার মূলধন হিসাবে যাবে না। আমরা জানি অংশীদারদের প্রয়োজনীয় সমন্বয়ে মূলধন হিসাবে লিপিবদ্ধ করা হয়। যেহেতু বেতন তুলে নিয়েছে তাহলে তা মূলধন হিসাবে আসবে না। সারা বছর ধরে কবির প্রতি মাসের 1 তারিখে 2000 টাকা, শাকির প্রতি মাসের মাঝামাঝি সময়ে 1500 টাকা এবং জাকির প্রতি মাসের শেষ তারিখে 1000 টাকা করে উত্তোলন করে। আমরা উত্তোলন সংক্রান্ত একটি নিয়ম আলোচনা করেছিলাম যে প্রতি মাসের 1 তারিখে উত্তোলন করলে 6.5 মাসের সুদ ধরতে হয়। প্রতি মাসের মাঝামাঝি সময় যদি উত্তোলন করে তাহলে 6 মাসের সুদ ধার্য করতে হয়। প্রতি মাসের শেষে যদি উত্তোলন করে তাহলে 5.5 মাসের সুদ ধার্য করতে হয়। তাহলে আমরা এই অঙ্কের মধ্যে আমরা উত্তোলন সংক্রান্ত যে 3টি নিয়ম, 3টি আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও কবির ও জাকির যথাক্রমে এত টাকা মূল্যের পণ্য উত্তোলন করেন যা হিসাবভুক্ত হয়নি। সিদ্ধান্ত নেওয়া হয় যে অংশীদারদের মূলধন ও উত্তোলন উভয়ের উপর 10% সুদ ধার্য করতে হবে। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে, মানে এই সমন্বয়গুলো লেখার আগে, তার মানে সমন্বয়গুলো আমরা এখনও লেখা হয়নি, মানে সমন্বয়গুলো আমাদের লিখতে হবে। যদি কোনো সমন্বয় লেখা হয়েছে বলা থাকে তাহলে লেখা থাকবে এই যে ডেবিট পাশের লাভ লোকসান হিসেবের, আমরা একটা নমুনা করে রাখছি এখানে, যে লাভ লোকসান হিসেবে ডেবিট দিকের যে উপাদানগুলো তাহলে লেখা থাকবে এটা ডেবিট করার পর। যেমন মূলধন সুদ ডেবিট করার পর, তারপরে বেতন ডেবিট করার পর, এরকম যদি ডেবিট করার পর লেখা থাকে তাহলে আমরা লাভ লোকসান হিসাবে ডেবিট দিকে আমরা লিখতে পারবো না। তো এখানে লেখছে উপরিউক্ত সমন্বয় সাধনের পূর্বে, মানে এই সমন্বয়গুলো সাধন করার পূর্বে কিন্তু শাকিরের বেতন ডেবিট করার পর। তার মানে সমন্বয়গুলো সাধন করার পূর্বে বলছে, কিন্তু একটা কথা বলছে যে শাকিরের বেতন ডেবিট করার পর। তাহলে এখানে কবির ও শাকির মাসে বেতন পায়, তাহলে শাকিরের বেতন ডেবিট করে ফেলছে। তার মানে শাকিরের বেতন আমরা লাভ লোকসান হিসাবে লিখতে পারবো না। ডেবিট দিকে লেখা মানে লাভ লোকসান হিসাবে লিখে ফেলছে। আর উত্তোলন করা মানে মূলধন হিসেবে লেখা যাবে না, কারণ কারবারের মূলধন থেকে তা নিয়ে গেছে। ডেবিট করার পর 2020 সালের 31 ডিসেম্বর তারিখে কারবারের নিট লাভের পরিমাণ দাঁড়ায় 45,000 টাকা। উত্তোলনের সুদ নির্ণয় করো। তাহলে আমরা উত্তোলন সুদ কীভাবে বের করব? তো এখানে আমাদের লেখা আছে যে সারা বছর ধরে কবির প্রতি মাসের 1 তারিখে, তাহলে কবির প্রতি মাসের 1 তারিখে হলে 2000 টাকা প্রতি মাসে। তো প্রতি মাসের 1 তারিখে হইলে আমাদের সুদ ধরতে হবে কত পার্সেন্ট? 10%। 10% হইলে আমাদের এখানে 200, তার মানে 1 মাসের আমাদের ধরতে হবে কত? 6.5 মাসের। তাহলে সমান কত আসে? 200 গুণন 6.5। 1 তারিখে যেহেতু বলছে তাহলে 6.5 মাসের সুদ। এখন আমরা বিকল্প এরকম করতে পারি যে এই 2000 × 12 সারা বছর ধরে যেহেতু
প্রতি মাসের প্রথম তারিখে, তাহলে প্রতি মাসে সারা বছর উত্তোলন করছে, তাহলে 12 মাসে কত 24,000 টাকা, তাহলে তার 10% কত 2400, তাহলে এটা 1 বছরের সুদ। তাহলে আমরা 12 দিয়া ভাগ দিব আর 6.5 দিয়া গুণ দিব, তাও আমাদের আসে 1300 টাকা। আমরা এভাবেও বের করতে পারি, প্রথম টাকাটা 1 বছরে রূপান্তর করে, অথবা 1 মাসের টাকার উপরে ধরলাম, কিন্তু যে সুদরা আসছে তা 1 মাসের সুদ, 6.5 দিয়ে গুণ দিলে 6.5 মাসের সুদ। আমরা এভাবে বের করতে পারি। যেহেতু প্রতি মাসের প্রথম তারিখে কবির, শাকির প্রতি মাসের মাঝামাঝি, তাহলে মাঝামাঝি হলে 1500 গুণন 10%, তাহলে কত টাকা 150 টাকা 6 মাসের। তাইলে 150-এর সাথে যদি আমরা 6 গুণ দিই তাহলে আমাদের আসে এখানে 900 টাকা। তারপরে লেখা আছে জাকির প্রতি মাসের শেষ তারিখ, তাহলে 1000 গুণন 10% 100, যেহেতু প্রতি মাসের শেষ সপ্তাহ তাহলে 5.5 মাসের, তাহলে আমরা এখানে আসে 550 টাকা। মোট সুদের পরিমাণ হচ্ছে আমাদের 2750 টাকা। এ হচ্ছে ক নাম্বার আমাদের উত্তর। খ নাম্বার লেখা আছে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব, মানে বন্টন করতে হবে কত টাকা। তাহলে শুরুতে আমাদের লাভ কত টাকা আছে আমরা দেখি। নিট লাভের পরিমাণ দাঁড়ায় 45,000 টাকা। এই নিট লাভ শুরুতে আমরা এটা লিখে নিব। তারপরে উত্তোলন ডেবিট, তাহলে উত্তোলনের সুদ হচ্ছে কি ক্রেডিট। তাহলে এই সুদগুলা যেহেতু অংশীদারদের কার নিজস্ব নামে ব্যক্তিগত নামে, তাই তাদের ব্যক্তিগত একটি হিসাব আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। তাদের মূলধন হিসাব, তাদের ব্যক্তিগত নামে তাদের প্রয়োজনীয় সমন্বয় সাধনের জন্য যে হিসাব খোলা হয় তাকে বলা হয় অংশীদারদের মূলধন হিসাব। ওই মূলধন হিসাবে আমরা স্থানান্তর করব। এ কারণে আমরা এখানে লিখব অংশীদারদের মূলধন হিসাব। যদি এখানে অঙ্কটি আমাদের স্থিতিশীল মূলধন পদ্ধতিতে হতো তাহলে এখানে আমরা এখানে যে মূলধন হিসাব লিখতাম না, লিখে এখানে লিখতাম অংশীদারদের চলতি হিসাব। কারণ স্থিতিশীল মূলধন পদ্ধতিতে চলতি হিসাবের মাধ্যমে অংশীদারদের যাবতীয় স্বার্থ সংশ্লিষ্ট যে হিসাবগুলো লেখা হয় তাদের ব্যক্তিগত নামে তা চলতি হিসাবে স্থানান্তর করা হয়। আর পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে তাদের প্রয়োজনীয় সমন্বয়গুলো মূলধন হিসাবে স্থানান্তর করতে হয়। আমরা প্রথম ক্লাসে তা আলোচনা করছি, তোমরা প্রথম ক্লাসটা দেখে নিবে। তাহলে এখানে আমাদের উত্তোলন ছিল কত টাকা 1300, শাকিরের ছিল 900 টাকা, জাকিরের ছিল 550 টাকা, তাহলে মোট হচ্ছে আমাদের 2750 টাকা। এবার আসো আমাদের লেখা আছে কি মূলধনের উপর 10% সুদ। তাহলে মূলধনের 10% সুদ ধরলে এখানে যেহেতু আমাদের কোনো অতিরিক্ত মূলধন নেই, তাহলে আমাদের মূলধনের সুদ কত 10%। এখানে আমাদের প্রথম ব্যক্তি ছিল 50,000, তার 10% 5,000 টাকা, 40,000-এর 10% 4,000 টাকা, 30,000-এর 10% 3,000 টাকা। এই ছিল আমাদের 12,000 টাকা। তো এখানে লেখা আছে প্রতি মাসে কবির প্রতি মাসে 500 টাকা বেতন পায়। তাহলে কবিরের বেতন 500 গুণন 12 6,000 টাকা। তো এখানে শাকিরের বেতন পাবে, শাকিরের বেতন যেহেতু ডেবিট করছে, যেহেতু লেখা আছে শাকিরের বেতন ডেবিট করার পর, তাহলে শাকিরের বেতন এখানে আসবে না। আবার বলছে শাকিরের বেতন উত্তোলন করে নিছে, তাহলে মূলধন হিসাবেও আসবে না। তো এই ছিল আমাদের। তারপরে নিচে লেখা আছে এছাড়াও কবির ও জাকির যথাক্রমে 250 ও 200 টাকার পণ্য উত্তোলন করেন যা হিসাবভুক্ত হয়নি। যদি বলতো যে হিসাবভুক্ত হয়েছে তাহলে আমাদের লেখার দরকার ছিল না। তাহলে কবিরের 250, তাহলে পণ্য উত্তোলন আমরা লিখতে পারি কবির 250, জাকির 200, তাহলে আমরা লিখতে পারি এখানে 450 টাকা। এই হলো আমাদের তাদের প্রয়োজনীয় হিসাব। আর কোনো কিছু আমাদের লেখার বাকি নেই। এখন যদি আমরা যোগ করি, এখানে যোগফল দাঁড়াবে আমাদের 48,200, 45 যেটা 750 আর 450 যোগ করলে আমাদের 48,200 টাকা। এই 48,200
200 টাকা আমরা এদিকে লিখব। এগুলো যদি আমরা 12, 6, 18,000 টাকা আমরা বিয়োগ করি তাহলে আমাদের এখানে দাঁড়াবে 30,200 টাকা। যেহেতু প্রত্যেকে সমানভাবে পাবে তাহলে আমরা 30,200-রে 3 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে আমাদের 30,200 ভাগ 3, তাহলে আমাদের ফলাফল হচ্ছে 10,066। তা আমরা এখানে লিখতে পারি 10,067, 10,067, আরেকজনে লিখতে পারি 10,066। আমরা এখানে দশমিক পরিহার করলাম। এই ছিল আমাদের তাদের মূল লাভ লোকসান বন্টন হিসাব। এবার আমাদের সহজ নিয়ম হচ্ছে মূলধন হিসাব করি বা চলতি হিসাব যাই করি, বন্টন হিসাবের ডেবিট দিকের অংশীদারদের নামের যে উপাদানগুলো আছে তা মূলধন হিসাবের ক্রেডিট দিকে, এবং ক্রেডিট দিকের যে উপাদানগুলো আছে তা মূলধন হিসাবের ডেবিট দিকে আমরা লিপিবদ্ধ করব। শুরুতে একটা কথা বলে রাখি, আমরা মূলধন হিসাব যখন করব আমরা এখানে লিখব অংশীদারদের মূলধন হিসাব, ডেবিট ক্রেডিট, তারিখ, এখানে বিবরণ, টাকা, 3 জনের নাম থাকলে 3টি ঘর করব, 2 জন হলে 2টি ঘর করব। শুরুতে আমাদের মূলধন আছে 50, 40, 30, তো আমরা লিখছি ব্যালেন্স বিডি 50, 40, 30,000 টাকা। তা এখানে উত্তোলন আছে প্রতি মাসে যে 2,000, তাহলে 12 মাসে 24,000 টাকা, এখানে 1500 টাকা, 12 মাসে 18,000 টাকা, 1,000 টাকা হচ্ছে 12 মাসে 12,000 টাকা। তো এবার আমাদের লাভ লোকসান হিসাবে যে ডেবিট দিকের উপাদানগুলো আর আমাদের প্রশ্নের দিকে তাকাতে হবে না, এবার লাভ লোকসানের ডেবিট দিকের উপাদানগুলো ক্রেডিট দিকে। তো ডেবিট দিকে আছে মূলধনের সুদ, এই মূলধনের সুদ লিখে 3 জনের 5, 4, 3,000 টাকা, বেতন কবিরের 6,000 টাকা কবিরের ঘরে, তারপরে মুনাফার অংশ এই 3 দিকে। তারপর আমাদের ক্রেডিট দিকের উপাদানগুলো ছিল উত্তোলনের সুদ। তো আমরা যেহেতু এটা লাভ লোকসান আবন্টন থেকে গেছে এই কারণে আমরা লিখছি লাভ লোকসান আবন্টন হিসাব। তারিখ ছিল 2020 সালের 31 ডিসেম্বর, এই কারণে আমরা এখানে লিখলাম 2020 ডিসেম্বর 31। উত্তোলনের সুদ লিখলাম, পণ্য উত্তোলন 2 জন, 2 জনে লিখলাম। লেখার পর আমরা এগুলো যোগ করব, যোগ করার পর এগুলো বিয়োগ করলে বের হবে আমাদের ব্যালেন্স সিডি। এগুলো যোগ করলে হচ্ছে আমাদের 71,066। এই 71,066 আমরা এখানে লিখলাম। তারপরে 24,13,250 বিয়োগ করলে আমাদের আছে 45,516। এভাবে আমরা 3 জন ব্যক্তির যোগ বিয়োগ করলাম, করার পর আমাদের ব্যালেন্স সিডিরা যাহা সিডি তা পরের মাসে হচ্ছে আমাদের ব্যালেন্স বিডি। এই ছিল আমাদের আজকের এই অঙ্কটি। আশা করি তোমরা যদি এই অঙ্কটি প্রশ্নটি পড়ে, এ হলো আমাদের প্রশ্নটি, এই প্রশ্নটি তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে। তারপর এ হলো আমাদের একটা অঙ্ক, এটাও তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে। এ হচ্ছে আরেকটা এর লাভ লোকসান বন্টন হিসাব, এ হলো অংশীদারদের মূলধন হিসাব। এই দুইটা অঙ্ক, প্রথম অঙ্কটা এবং আজকের অঙ্কটি যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের অংশীদারের অঙ্কের অনেকাংশে তোমরা বুঝে যাবে। আগামী ক্লাসে আমরা প্রত্যাবর্তী সংক্রান্ত অর্থাৎ নিশ্চয়তা সংক্রান্ত একটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে আবারও আলোচনা করব। এই বলে আমি আমার অনলাইন ক্লাস আজকের মতো এখানে সমাপ্ত